আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ব্লাড প্রেশার নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেগুলো নিয়ে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো কথা বলেছি। তো এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখনও ওয়ার্ল্ডে মৃত্যুর দিক থেকে মানে হার্ট অ্যাটাক সবার প্রথমে আছে, এবং টোটাল মৃত্যুর প্রায় 70%ই এই হার্ট অ্যাটাকের দখলে। এবং হার্ট অ্যাটাকটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের একটা অন্যতম একটা আউটকাম, যে আমাদের রক্তনালীর যে ইনফ্লামেশন বা রক্তনালী যে সমস্যাগুলো হয় হার্ট এবং রক্তনালী, সেখানকার জটিলতা হলে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোক এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দেয়। তো আমরা যেহেতু ফাংশনাল মেডিসিনে রুট কজটাকে আইডেন্টিফাই করি, শুধু সিমটম ম্যানেজমেন্ট না, অর্থাৎ প্রেশার বেশি হলে আপনি একটা সিনথেটিক মেডিসিন দিলেন, প্রেশারটা কমায় রাখলেন, কিন্তু কেন প্রেশারটা বাড়লো, এটাকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা রুটে যেতে হবে। তো রুট অ্যানালাইসিস করতে যেয়ে আমরা যেটা দেখেছি বা ফাংশনাল মেডিসিনে আমাদেরকে যেগুলো আমরা শিখেছি সেটা হচ্ছে যে রুটটা হচ্ছে যে আমাদের দেখাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা অন্যতম কারণ। এছাড়া ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড যদি ব্লাডে বেশি থাকে, তাহলে বা খাবারের মাধ্যমে যদি বেশি গ্রহণ করি তাহলে আমাদের ইনফ্লামেশন বেশি হয়। ইনফ্লামেটরি খাবার অর্থাৎ সুগার বেস খাবার যদি বেশি গ্রহণ করি, রং ফুড মানে যেটা কন্টেন করবে রং সল্ট, অর্থাৎ আপনার সোডিয়াম ক্লোরাইড বা অন্যান্য যে টেস্টিং সল্ট জাতীয় সল্ট, সেগুলো ইনফ্লামেশন বাড়াবে। তো এই জাতীয় খাবারগুলো যদি আমরা বেশি গ্রহণ করি এবং ভেজিটেবল কম গ্রহণ করি, ভালো তেল না গ্রহণ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো বাড়ে। তো যাই হোক, টোটাল আউটকামের মধ্যে আমি যেটা কথা বলবো যে হার্টের স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই, ব্লাড ভেসেল রক্তনালী ভালো রাখতে হবে, রক্তনালীর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি মানে ইনফ্লামেশন ফ্রি রাখতে হবে। ইনফ্লামেশন বেশি হলে সেখানে কিন্তু কোলেস্টেরল চলে আসবে সেটাকে হিল করার জন্য। কোলেস্টেরল কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে কোলেস্টেরল কিন্তু আমরা মনে করি যে চর্বি খাচ্ছি কোলেস্টেরল চলে আসতেছে, বা খাবার থেকে কোলেস্টেরল আসতেছে। খাবার থেকে আপনি 20% বা 25%-এর বেশি অ্যাড করতে পারবেন না। আপনার কোলেস্টেরল তৈরি হয় আপনার লিভার থেকে। কেন তৈরি হয়? ইন রেসপন্স অফ ইনফ্লামেশন। আপনার শরীরে যত ইনফ্লামেশন চলমান থাকবে সেটাকে মিটিগেট করার জন্য, সেটাকে নিউট্রালাইজ করার জন্য লিভার এক্সেস কোলেস্টেরল তৈরি করে, এবং এই কোলেস্টেরলগুলো সেখানে যে সেটাকে নিউট্রালাইজ করতে যায়। কিন্তু এটা যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনার কোথাও ফায়ার সার্ভিসের একটা অফিস আছে, সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি আছে, ফায়ারম্যানরা আছে, হ্যাঁ, দমকল বাহিনী বা দমকল কর্মীরা আছে, এবং আপনার একটা রাস্তা আছে, সামনে দিয়ে রাস্তা, এবং একটা জায়গায় দূরে একটা জায়গায় বিল্ডিংয়ে আগুন লেগেছে। এখন যদি বিল্ডিংয়ে আগুন লাগে তাহলে ডেফিনেটলি কী হবে? তাহলে ফায়ার সার্ভিসের লোকরা গাড়ি নিয়ে বের হবে, তারপরে ফায়ার সার্ভিসের লোকরা আসবে। তো এটা কী হবে? এই রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যাবে যদি একবারে সব গাড়ি বেশি বের হয়ে আসে, ফায়ার সার্ভিসের লোক আসে, রাস্তায় লোক আছে, সব মিলে রাস্তাটা ব্লক হয়ে যাবে। তো তারা কিন্তু হেল্প করতে আসছে। তো কোলেস্ট্রল একই রকম, এই ফায়ার সার্ভিস বা ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের মতো হেল্প করতে আসছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে ওই আগুনটা, বা যেই প্রদাহটা যেখানে চলতেছে, তা আপনি যদি প্রদাহটা বন্ধ করতে পারেন বা প্রদাহটা যদি না হয়, তাহলে কিন্তু তারা কিন্তু বেরিয়ে আসবে না। তো এই জন্যে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় ট্রিটমেন্ট করতে যেয়ে তখন এই ফায়ারটার দিকে অনেকে খেয়াল করছি না, যে ফায়ারটা যে চলমান আছে শরীরে বা আগুনটা জ্বলতেছে সেইটাকে বন্ধ করতে হবে। ট্রিটমেন্ট আপনার কোলেস্ট্রল বেশি আসলে ব্লাডে কমান সাময়িক সময়ের জন্য, সেটা নো প্রবলেম। বাট যেই কারণে কোলেস্ট্রলটা বেরিয়ে আসছে, ফায়ার সার্ভিসে ফায়ারম্যানের রাস্তায় চলে আসছে, ব্লক হয়ে যাচ্ছে রাস্তাটা, সেটা হচ্ছে ফায়ার চলমান থাকলে তারা আসতেই থাকবে, সুতরাং ফায়ার বন্ধ করতে হবে। তো এই জায়গাটা আমাদের অনেকের বোঝার ঘাটতি আছে, বা আমরা সেদিকে অনেক চিকিৎসকও সেদিকে ফোকাস করতেছি না, শুধু আমরা জাস্ট রিপোর্ট দেখতেছি এবং আমরা কোলেস্ট্রল কমিয়ে দিচ্ছি। কিন্তু কোলেস্ট্রল কেন বডিতে প্রডিউস করতেছে সেটা থেকে চিন্তা করতে হবে, আমাদের রুট কজ মানে কেন, কীভাবে, এই বিষয়ের উত্তর যতক্ষণ আমরা না জানবো ততক্ষণ কিন্তু আমরা রুটে পৌঁছাতে পারবো না। ফাংশনাল মেডিসিন এটা নিয়ে ডিল করে, এই সাবজেক্টটা গ্রো হয়েছে এই রুট কজটাকে উপর ভিত্তি করে, এবং কনভেনশনাল অনেক ডাক্তাররা এই কোর্সগুলো করেছি, শিখেছি, এবং এই বিষয়ে আমরা এখন ট্রিটমেন্ট দিচ্ছি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে হার্ট অ্যাটাক, ব্লাড ভেসেলের সমস্যা, স্ট্রোক সবই একই সমস্যা, রুট প্রবলেম, হাইপারটেনশন। তো সেটার দেখা যাচ্ছে বয়স বাড়লে আর্টারিগুলো স্টিফেনিং হয়, ঠিক আছে, সেখানে ক্যালসিফিকেশন হয়, ফাইব্রোসিস ডেভেলপ করে, আর্টেরিওস্ক্লেরোসিস হয়, হার্ডেনিং হয়, ব্লাড ভেসেলগুলো যেহেতু একটা পাইপের মতো সেটা ইলাস্টিসিটি কমে যায় এবং প্রেশারটা জেনারেট করে, ঠিক আছে, হার্ডেনিং হয়, ব্লাড ফ্লো কমে যায়। তো এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন বাড়ার জন্য অনেকগুলো বলেছি যে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার যদি আমরা গ্রহণ করি, প্রসেস কার্বোহাইড্রেট, ওমেগা-6 যুক্ত খাবার, রং সল্ট, রং লাইফস্টাইল, সেগুলো যদি গ্রহণ করি, স্মোকিং, অ্যালকোহল বা অন্যান্য নার্কোটিক্স, এগুলো গ্রহণ করলে তখন এই সমস্যাগুলো জটিল থেকে জটিল আকার ধারণ করতে থাকে। আর একটা হচ্ছে হাই কার্ব, যদি আমরা অতিরিক্ত কার্ব খাই তাহলে ইনসুলিন বেড়ে যাবে, এবং হাই ইনসুলিন ব্লাডের জন্য খুবই মারাত্মক একটা সমস্যা, ব্লাড ভেসেলের জন্য। হাই কার্ব এবং হাই সুগার ডায়েট, ইনক্লুডিং বিভিন্ন বেভারেজ, কোক, ফান্টা, পেপসি, এগুলোর মধ্যে প্রচুর সুগার থাকে, সেগুলো দিকে মানে খুবই খেয়াল রাখতে হবে। অনেকে বুঝতেই পারে না যে আসলে সুগারটা কি। সুগার মানে শুধু সাদা সুগার না, আপনি সাদা ভাত খাচ্ছেন, গম খাচ্ছেন, আপনি বেকারি পণ্য খাচ্ছেন, আপনার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, অ্যালকোহল অনেকে গ্রহণ করতেছে, এগুলো সবগুলো কিন্তু দিন শেষে ব্লাডে প্রচুর সুগার অ্যাড করছে, ঠিক আছে।
এছাড়া ওমেগা 6 খাবার যেটা আমরা বিভিন্ন ভেজিটেবল অয়েল থেকে পাই, যেটা প্রসেস করা হয়, হাইড্রোজেনেটেড করা হয়, ট্রান্স ফ্যাটে কনভার্ট করা হয়, যেমন সয়াবিন, ক্যানোলা, স্যাফোলা, সানফ্লাওয়ার, হ্যাঁ, কটন সিড অয়েল, এগুলো অ্যাভয়েড করতে হবে। তো আমাদেরকে ভালো তেল হচ্ছে ওমেগা 3 মধ্যে হচ্ছে ফিশ অয়েল, কড লিভার অয়েল, অলিভ অয়েল, ঠিক আছে। তারপরে আমাদের অনেক সময় ভালো কোয়ালিটি সরিষার তেল হতে পারে, সিড অয়েল। আপনার সয়াবিনও ভালো যদি এক্সট্রা ভার্জিন হয়, আমরা যদি হাইড্রোজেনেটেড বা প্রসেস না করে খেতে পারি আর কি। অনেকে মেশিন, অনেক সচেতন মানুষের মেশিন কিনে সেটা ব্যবহার করতেছেন কোল্ড প্রেস করে, ফার্স্ট প্রেসে। তো এটা বিষয়ে তো অলিভ অয়েলটা, কোকোনাট অয়েলও অনেক ভালো। কোকোনাট অয়েল যদিও স্যাচুরেটেড ফ্যাট, বাট স্যাচুরেটেড ফ্যাটটা অনেক গবেষণা আসছে যে স্যাচুরেটেড ফ্যাট হার্ট অ্যাটাকের সাথে সেভাবে সম্পর্কিত না। মূল সম্পর্ক হচ্ছে যে ইনফ্লামেশন। তো এই জায়গাটা রুট কজটাকে হাত দিতে হবে, আর ইনসুলিন রেজিস্ট্যান্স। তো যাক, আমরা এটাকে ঠিক করতে গেলে আমি রক্তনালী পরিষ্কার করার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করেছিলাম। তো এখানে অনেক ভিউ হয়েছে, আপনারা লিঙ্কটা আবার দিয়ে রাখতেছি, আপনারা এটা দেখে নিন। ওখানে ডিটেলস আলোচনা করেছি। আজকে আলোচনাটা একটু ব্রড স্পেকট্রামে কথা বলছি যে আসলে এই জায়গাগুলো খেয়াল রাখা উচিত। যারা হার্ট অ্যাটাকের রুগী বা ব্লাড প্রেশারের রুগী বা যাদের স্ট্রোকের ঝুঁকি আছে, তো আসলে আগে তাকে চেক করা উচিত যে আমাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বা হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা। তার জন্য আমরা হার্টের রুগীদের কিছু জেনারেল টেস্ট করি, যেমন ইনক্লুডিং ব্লাডের কিছু টেস্ট, তার সাথে তার হরমোন অ্যানালাইসিস করা এবং হার্টের একটা সিটি স্ক্যান করা, যেটা করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং বলে। তো সেটার সম্পর্কেও আমি দুটা ভিডিও করেছিলাম, ওইটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা কি, সিটি স্ক্যানটা কীভাবে করে এবং কী দেখে কীভাবে আমরা বুঝবো যে আমাদের করোনারি আর্টারিতে ক্যালসিফিকেশন হয়েছে, সেটা স্কোর দেখে বোঝা যায়। এবং এই জিনিসটা কিন্তু সারা শরীরেই হয়। যখন আপনি হার্টের সিটি স্ক্যান করবেন, তখন আমি এক্সাম্পলটা দিই এরকম যে ভাত যখন রান্না করা হয়, তখন ভাতের পাতিলের আপনার সবগুলো ভাত কিন্তু চাপ দিয়ে দেখতে হয় না যে সিদ্ধ হয়েছে কিনা। আপনি দুই একটা ভাত দেখলে কিন্তু বুঝতে পারেন যে পুরো পাতিলের ভাতের কন্ডিশনটা। তো আমি এক্সাম্পলটা এইভাবেই বললাম যে আমার হার্টের করোনারি আর্টারিতে যদি আমি সিটি স্ক্যান করে ক্যালসিয়াম স্কোরিংটা বেশি পাই, তাহলে দেখবো কিন্তু এই বিষয়টা কিন্তু শরীরের সব ব্লাড ভেসেলের মধ্যেই ঘটতেছে। তো আমরা এটাতে চেক করতেছি এবং এইটা যখন ক্লিন করতে পারবো, যেহেতু হার্টের কোনো ব্যাকআপ নেই, হার্ট আমার একটাই এবং সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হার্ট পাম্প করতেই থাকবে। এবং হার্টের 50% ওজনই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মানে হার্টের প্রচুর মাইটোকন্ড্রিয়া আছে, বিকজ এটা প্রচুর শক্তি প্রয়োজন হয়। আপনার শরীরে এনার্জির বিশাল একটা অংশ হার্টের পিছিয়ে ব্যয় হয়। তো সুতরাং হার্টকে নিরবিচ্ছিন্নভাবে পাম্প করে যেতে হয় এবং তার রক্তনালীর তার ব্লাড সাপ্লাইও তাকে নিরবিচ্ছিন্নভাবে তাকে পেতে হবে, তার মাসেলগুলোকে পেতে হবে, নাহলে হার্ট পাম্প করতে পারবে না। যখনই সেটা সমস্যা হবে, তখন কিন্তু হার্ট অ্যাটাক বা চেস্ট পেইন এবং তার পরবর্তীতে হার্ট অ্যাটাক, এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এই যত জটিলতা পড়বো। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট রুট কজ। রুট কজটাকে ফাইন্ড আউট না করলে জাস্ট আমরা ম্যানেজ করে যাব, ট্রিটমেন্টের বিপদ আসলে সেটাকে সাময়িক সময়ের জন্য ঝটটা মোকাবেলা করলাম, কিন্তু জিনিসটা আবার হবে। তো এই জন্য রুট কজে ফাইন্ড আউট করে এবং এটা ফোকাস করে ট্রিটমেন্টে যেতে হবে। তো এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ভিটামিনের কথা বলছি, সেটা হচ্ছে ক্যালসিফিকেশন, যেহেতু একটা অন্যতম প্রবলেম। তো এটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের ভিটামিন K2 খুব গুরুত্বপূর্ণ। তো আমরা অনেকে হয়তো ভিটামিন K2 নামই শুনি নেই। তো ভিটামিন K2 নিয়ে আমি ভিডিও করেছি, ওটা লিঙ্কও দিয়ে রাখবো। তো ভিটামিন K2 খুব গুরুত্বপূর্ণ ভিটামিন, যেটা হচ্ছে আমাদের এই ক্যালসিফিকেশনকে প্রিভেন্ট করে। আমাদের ক্যালসিয়াম থাকবে হচ্ছে দাঁতে, হাড়ে, এসব জায়গায় ক্যালসিয়াম থাকবে। অন্যান্য জায়গায় ক্যালসিয়াম থাকবে, সেটা নিউরোট্রান্সমিটার হিসেবে, মাসেল কন্ট্রাকশন হিসেবে, অন্যান্য বিষয়ে কাজ করবে। কিন্তু ব্লাড ভেসেলের ভিতর অতিরিক্ত ক্যালসিয়াম জমে গেলে এটা স্টিফেনিং, হার্ডেনিং, ক্যালসিফিকেশনগুলো জটিলতা হয় এবং ইভেন অনেক জায়গায় রেনাল স্টোন, কিডনি স্টোন, তারপরে হচ্ছে বিভিন্ন অর্গানে স্টোন হয়। তো এই অযাচিত ক্যালসিয়ামগুলো অনেক সময় হয় কারণ আমরা অনেক সময় না বুঝে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাই। দোকান থেকে ক্যালসিয়াম নিয়ে এসে কথায় কথায় খাচ্ছি, বা দোকান থেকে দোকানদারের কাছে গেলে দোকানদাররা ডাক্তারের প্রেসক্রিপশনও ফলো করে না, তারা দিয়ে দিচ্ছে, আমার বলতেছে যে আমার হাতে পায়ে ব্যথা, বা তখন ক্যালসিয়াম ধরাই দিচ্ছে। ইভেন অনেক চিকিৎসক এই বিষয়টা না বুঝে ক্যালসিয়াম দিয়ে দিচ্ছে। তো ক্যালসিয়াম অতিরিক্ত হলে, মানে 1000 মিলিগ্রাম, 1 গ্রামের বেশি ক্যালসিয়াম ডেইলি কনজিউম করলে, স্পেশালি ক্যালসিয়াম কার্বনেট জাতীয়, সেটা কিন্তু বডিতে ক্যালসিফিকেশন বাড়ায়। হ্যাঁ, সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি না, শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার গ্রহণ করবেন। তো যাই হোক, যদি ভিটামিন K2 আমরা দিতে পারি, তাহলে আমরা 50% পর্যন্ত গবেষণা দেখা গেছে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ভিটামিন K2 কোথায় পাওয়া যায়? অর্গানিক মিট, হ্যাঁ, যে গরু, ছাগল, মুরগিগুলো ঘাস খায়, হ্যাঁ, তাদের পেটে এনজাইম থাকে, সেটা K1 থেকে K2-তে কনভার্ট করে। তো আমাদের এটা নাই, সেই জন্য আমাদেরকে তাদের অর্গান থেকে, তাদের মিট থেকে এটা গ্রহণ করতে হয়। এছাড়া আপনার যেসব মুরগিগুলো ফ্রি রেঞ্জ, মানে দৌড়ে বেড়ায় এবং পোকামাকড়, ঘাস এগুলো খায়, তাদেরও কিন্তু ডিমে, মাংসে ভিটামিন K2 পাওয়া যায়। এবং যেসব গরুগুলো এই ঘাস খাচ্ছে বা ফ্রি ঘুরে বেড়াচ্ছে, তাদের এই ঘাস থেকে K1 আসতেছে এবং K2 কনভার্ট হচ্ছে তাদের স্টমাকের বা ইন্টেস্টাইন এনজাইম দিয়ে ওখানে, এবং ওই K2টা তাদের ব্লাডে, তাদের মাসেলে, মাংসে এবং দুধে পাওয়া যাচ্ছে। এখন এই তাদের দুধ থেকে যে বাটারটা তৈরি করা হচ্ছে, সেখানে গ্রাসফিড বাটার, গ্রাসফিড ঘি, সেখানে K2 আছে প্রচুর। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ডেইরির মধ্যে তাদের ডেইরিতে যে দুধ আছে, সেই দুধটা আমরা খেতে বলি, তো যেটা অনেক সময় পাওয়া যায় না, তাই জন্য না পাওয়া গেলে অ্যাভয়েড করাই ভালো।
আর হচ্ছে ইয়োগার্ট, সেই দুধ থেকে যে দই তৈরি করা হবে সেটা আমরা খেতে পারি, অবশ্যই সুগার ফ্রি। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে কেটু পাই। এছাড়া একটা খাবার আছে ন্যাটোকাইনেস। হ্যাঁ, ন্যাটোকাইনেস হচ্ছে টোকিও বা জাপানে এটা খুব প্রচলন, এবং এটা ফার্মেন্টেড সয়াবিন থেকে তৈরি করা হয়, খুবই কবওয়েব লাইক, মাকড়সা জালের মতো। তো এটা এমনি আপনি সার্চ করলেই পাবেন, ন্যাটোকাইনেস দিলে অনেক সার্চ করলেই, ইউটিউবে সার্চ করলে আপনি অনেক এই খাবারটা সম্পর্কে দেখতে পারবেন। এটা ভেরি ভেরি রিচ ইন ভিটামিন K2। সো এটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে এই K2টা কী করে, এই ন্যাটোকাইনেসটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়, আবার এই খাবারটাও তৈরি করা যেতে পারে, তবে যদিও এটা স্পেশাল প্রসিডিওর। তো জাপানে এটা খুব চলে, এবং K2-র অনেক বেনিফিট আছে। K2 নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিন। তো এটার আমাদের ক্যালসিফিকেশন প্রিভেন্ট করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তাহলে কথাটা হচ্ছে যে আমাদের খাবারের মধ্যে কাজ করতে হবে, খাবারের দিকে খেয়াল রাখতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার খেতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এবং সঠিক ভিটামিনগুলো থ্রো খাবার এবং সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করতে হবে, এবং এক্সারসাইজ, ইয়োগা এগুলো থাকবেই, এবং কনভেনশনাল যে মেডিসিন সেটা ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে, এবং এটার কীভাবে আমরা কমিয়ে আনবো সেটা আমাদের রেগুলার মনিটরিংয়ের মাধ্যমে এটা আমাদের ডিসিশন নিতে হবে। এছাড়া আমাদের বিভিন্ন হার্বাল মেডিসিন আছে, হোমিওপ্যাথিক মেডিসিন আছে, সেগুলো অগমেন্টেড হিসেবে, সাহায্যকারী হিসেবে সাহায্য করবে, বাট মূল জায়গাগুলো, টেস্টগুলো, প্যাথোলজিগুলো বুঝতে হবে, এবং সেইভাবে আমরা রিভার্স করতে পারবো। তো আজকে ভিডিওতে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।